বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাতিল হল দলীয় সরকারের অধীনে নির্বাচন, ফেরানো হয়েছে গণভোটের বিধান। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুলল। তবে এর জন্য ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদনের নিষ্পত্তি হতে হবে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ 2008 সালে ফখরুদ্দিনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। 2011 সালের 10 মে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্ট। 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। এরপর 2014, 18 ও 24 সালের 3টি নির্বাচনে ডামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন ভোটে শেখ হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে। শেখ হাসিনা পতনের পর গত 18 আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে 2টি রিট করেন 5 জন বিশিষ্ট নাগরিক। পরে বিএনপি, গণফোরাম, জামায়াত সহ কয়েকটি দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানিতে অংশ নেন। মঙ্গলবার রায় ঘোষণার শুরুতেই জনগণকে সর্বময় ক্ষমতার উৎস ও সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন উচ্চ আদালত। ফিরিয়ে আনা হয় গণভোট। তবে তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর হবে না বলে জানান রিটকারী আইনজীবী। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো। আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায়। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। আমি আনন্দিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনে এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। এই সরকার যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিলের রায়ের রিভিউ এখনো নিষ্পত্তির অপেক্ষায়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুদকের দাবি, রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করেছে কমিশন। রিপোর্ট মাহবুকুর চপলের। সরকার পতনের পর বদলে গেছে দুদক। ক্ষমতা যেতেই আওয়ামী লীগের দুর্নীতি চোখে পড়ছে কমিশনের। এবার তাদের জালে পড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত আগস্টে মার্কিন ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 1.5 লাখ কোটি টাকার মধ্যে শেখ হাসিনাই আত্মসাৎ করেছেন 59,000 কোটি টাকা। মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এসব টাকা দিয়েছে রাশিয়া, যার মধ্যস্থতা করেছেন সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও তার মেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। এসব অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। পরে
রুল জারি করে হাইকোর্ট। এর দুদিন পর অনুসন্ধান শুরু করল দুদক। কমিশন বলছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকা, আশ্রয়ন, বেজা ও বেবজার ৮ প্রকল্প থেকে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে, যার অনুসন্ধান শুরু হয়েছে। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতদিন এসব দুর্নীতির বিষয়ে দুদক কেন জানতে পারেনি, এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ ছিল না। দাবি করেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হচ্ছে না। অনুসন্ধানের সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। অভিযুক্তরা সবাই বিদেশে থাকায় দুদক তাদের ডেকে পাঠাবে কিনা তা বলতে পারেননি এই কর্মকর্তা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ২ মাসের মধ্যে শেখ হাসিনা সহ সাবেক ১৬ মন্ত্রী এমপির মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে থাকার পরেও কেন তাকে গ্রেফতার করা হলো না তা ১৫ দিনের মধ্যে জানাতে আইজিপিকে সময় দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যদিও সরকারের কাছে ওবায়দুল কাদেরের দেশে থাকার কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্টে। নিজেদেরই গড়া ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলায় একে একে হাজির আওয়ামী আমলের প্রভাবশালী সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২ সচিব ও ১ বিচারপতি সহ ১৬ জন। সবার চোখে মুখে বিষণ্ণতার ছোঁয়া থাকলেও হাস্যোজ্জ্বল ছিলেন শাহজাহান খান ও হাসানুল হক ইনু। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দুঃখটা হয়তো বেশি। প্রিজন ভ্যান থেকেই শোনা গেল তার সেই চাপা ক্ষোভ। ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আছি। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমান সহ ১৬ জনের তদন্ত রিপোর্ট ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব অপকর্মের হোতা ছিলেন শেখ হাসিনা, জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত ২ মাস সময় দিয়েছেন। আগামী ১৮ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। এ সময় উঠে আসে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রসঙ্গ। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও দীর্ঘদিন পলাতক থেকে সম্প্রতি কিভাবে দেশ ছেড়েছেন তিনি, এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা ১৫ দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেয়া হয়। এদিকে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তো জানি না, আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।